লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের স্মৃতিকণার পাত্রী দেখা। স্মৃতিকণা সান্যাল ছেলের জন্য পাত্রী দেখতে যাচ্ছেন। সঙ্গে আছেন তার স্বামী দেবতা বুধাদিত্য সান্যাল। বাসে তাদের পাশাপাশি সিট জোটেনি। এটা যে একপক্ষে ভালো হয়েছে সে সম্পর্কে এই মুহূর্তে তারা স্বামী স্ত্রী দুজনেই একমত। যদিও আজ পর্যন্ত বেশিরভাগ বিষয়েই তারা দ্বিমত পোষণ করেই এসেছেন। স্মৃতিকণার এ নিয়ে আক্ষেপের সীমা পরিসীমা নেই। বিশেষত ননদ নন্দাই এবং নিজের বোন ভগ্নিপতিকে যখন একে অপরের সপক্ষে মত প্রকাশ করতে দেখেন তখন তার হৃদয়ের গোপন বেদনা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে। যথারীতি ননদ এবং বোনের সেটা নজরেও আসে। ননদ বিপাশা তার দাদাকে সমর্থন করে, বলে, তুমি শুধু দাদাকে ভুলই বুঝে গেলে বৌদি। তখন স্মৃতিকণা সেভাবে কিছু মাইন্ড করেন না। বোন তো তার দাদাকে সমর্থন করবেই, এতে আর আশ্চর্য হবার কি আছে। কিন্তু নিজের সহোদরা বন্দনা যখন তাকে বলে, দিদি তুই না জামাইবাবুকে বোঝার চেষ্টাই করিস না, তখন স্মৃতিকণার কপালের বলিরেখা আরও কিছুটা কুঞ্চিত হয়। মনে পড়ে মায়ের কথা। নিজের মা পর্যন্ত তার জামাইকে সমর্থন করতেন, যেন স্মৃতিকণা যা বলছেন সব বানিয়ে বানিয়ে মিথ্যে করে বলছেন, তিলকে তাল করতে চাইছেন। সত্যি তার কপালটা খারাপ, অথচ সকলেই তার চওড়া কপাল নিয়ে চরম উচ্ছ্বসিত। বাস্তবিক স্মৃতিকণার কপাল অনেকখানি চওড়া, একদম ছেলেবেলা থেকেই। এই জন্য তিনি কোনোদিন টান করে চুল বাঁধেননি। একবার বন্ধুদের দেখে সিথি না কেটে উল্টে চুল আঁচড়ে তিনি হর্সটেল বেঁধেছিলেন। কিন্তু সাজগোজ সেরে ঘর থেকে বেরোতেই মা স্মৃতিকণাকে দেখে ব্যথায় কোকিয়ে উঠলেন। বললেন, এটা কিভাবে চুল বেঁধেছিস তুই? স্মৃতিকণা মাকে দেখে প্রথমে হকচকিয়ে গিয়েছিল। সবাই তো বাঁধে মা, কোনোদিন দেখোনি তুমি? এটাকে বলে হর্সটেল, তার মানে হলো ঘোড়ার ল্যাজ। মা বলল, সে জানবো না কেন, কিন্তু তুমি সিথি করনি কেন? স্মৃতিকণা বলল, বাহ, দেখতে স্মার্ট লাগবে বলে উল্টে আঁচড়ে উঁচু করে আর টাইট করে ধরে গার্ডার দিয়ে বেঁধেছি। মা বলল, সবাইকে সব কিছু মানায় না স্মৃতি। আয়নায় দেখেছিস তুই নিজেকে? কপালটা যে মাঠের মতো হাওদা হয়ে দাঁত খিচোচ্ছে। বলেই মা টেনে তার চুলের গার্ডার খুলে দিয়েছিল। স্মৃতিকণার খুঁত অনেক, ওই গায়ের রং ফর্সা ছাড়া তার আর কোনো কিছুই নেই। চোখ ছোট, নাক ভোঁতা, সামনের দাঁতগুলো একটু উঁচু উঁচু। স্মৃতিকণা পিতৃমুখী। বাবার মতো দেখতে হলে নাকি মেয়েরা সুখী হয়, যত সব বুজরুকি। বোনকে তো মায়ের মতো দেখতে, তা তার বোন কি সুখী নয়? সবচেয়ে বড় কথা হলো মা তো নিজেই স্মৃতিকণার মুখশ্রী নিয়ে আফসোস করতেন। তাহলে মানেটা কি এইটাই দাঁড়ালো না যে মা নিজেই স্মৃতিকণাকে দেখে খুশি হতে পারছেন না? তাহলে এই মুখ নিয়ে স্মৃতিকণা সুখী হবে কি করে? স্মৃতিকণার পিসি আর ঠাকুমা অবশ্য বলতেন, তুমি খামোখাই ছোট ছোট জিনিস নিয়ে মাথা খারাপ করো, যার যেখানে চাল মাপা আছে সে সেই বাড়িতে ঠিকই যাবে। অর্থাৎ তারা বিয়ের কথা প্রসঙ্গে যে এই মন্তব্য করতেন, বালিকা স্মৃতিকণার এটা বুঝতে এতটুকু অসুবিধে হতো না। বিয়ের পাত্রী নির্বাচন করতে এসে মানুষ যে কত রকম আনশান কথা বলে সেটা স্মৃতিকণা খুব ছোটবেলাতেই প্রত্যক্ষ করেছিল তার পিসির সম্বন্ধ দেখার সময়। স্মৃতিকণার পিসি পল্লবী তার বাবার খুড়তুতো বোন। বাবার কাকি মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা যান, আর কাকা মেয়েকে 7 বছরেরটি রেখে গত হয়েছিলেন। মা বাপ হারা পল্লবী তার জেঠু আর বড়মার খুব আদরের ছিল। কিন্তু বাংলা অনার্স নিয়ে বিয়ে পাশ করার আগে পল্লবীর জেঠু মানে স্মৃতিকণার দাদুও মারা যান। স্মৃতিকণার তখন মাত্র 3.5 বছর বয়স। দাদুকে তার তেমন মনে নেই, শুধু এইটুকু মনে আছে দাদু মারা যাবার কয়েক মাস পর থেকে পিসির বিয়ে দেবার জন্য সবাই মিলে উঠে পড়ে লাগলো। কারণটা অবশ্য স্মৃতিকণার মাই ছিল। স্মৃতিকণার মা বলেছিলেন, একে পুলির গায়ের রং কালো, তার ওপর গাদা গাদা ডিগ্রি, আর তারপর চাকরি যদি জুটিয়ে ফেলে তখন পুলির পাত্র পাওয়া আরও মুশকিল হবে। বাবার ঠাকুমা মায়ের সব কথাতেই সায় দিতেন, এটাতেও দিলেন। জোর কদমে পুলি পিসির পাত্র দেখা শুরু হয়ে গেল, যদিও তা লেখাপড়া বন্ধ করা হয়নি। স্মৃতিকণার মা বলেছিল, পড়তে চাইলে অবশ্যই পড়বে,
কিন্তু সেই সাথে ঘর গোছানো, হেসেলের কাজকর্ম শিখতে হবে আমার সাথে সাথে হাত লাগিয়ে। শ্বশুর বাড়ি গিয়ে তুমি হাতে বই খাতা নিয়ে বসে থাকলে তো স্বামী আর শ্বশুর বাড়ির লোকেদের পেট ভরবে না। স্মৃতিকণার ঠাকুমা একবার মিনমিন করে বলেছিলেন, কিন্তু বৌমা, দেখতে এলেই তো পুলির বিয়ে ঠিক হয়ে যাচ্ছে না, আগে সব ঠিকঠাক হোক, তারপর না হয় তাকে তুমি তালিম দিও। ঠাকুমা স্মৃতিকণার মাকে বেশ ভয় পেত। বলতে গেলে বোন ছাড়া বাড়িসিদ্ধ প্রায় সকলেই তার মাকে ভয় করে চলত, কারণ ঠাকুমার শরীর ভালো না, যাবতীয় সব কাজের দায়িত্ব মায়ের ঘাড়ে। মা যদি রাগ করে গোসা করে ঘরে খিল দেয়, তাহলে তাদের সংসার অচল হয়ে পড়বে। বিশেষত আমাকে তাহলে বাপের বাড়িতে পাঠিয়ে দাও, কদিন গিয়ে থেকে আসি সেখানে। এই কথা মা বললেই বাবা একেবারে চোখে অন্ধকার দেখতেন। না খেতে পেয়ে মরার ভয়ে নয়, স্মৃতিকণার উকিল মামা কখন কি বাস দেয়, এই ভয়টাই বাবা পেতেন। অগত্যা মায়ের কথার মান রাখতে পুলি পিসিকে হেসেলে ঢুকতে হলো। আটা মাখা, গোল করে রুটি বেলা, মিহি করে মশলা বাটা, আনাজ কাটা, আর ভাতের হাঁড়ি ঢাকনা খুলে ভাত সেদ্ধ হয়েছে কিনা দেখে গ্যাস নেভানো পর্যন্ত সেটা সীমাবদ্ধ ছিল। আগুনের সামনে গিয়ে পুলি পিসিকে হাতা খুন্তি নাড়তে হতো না। তার পেছনে অবশ্য অন্য একটা কারণ ছিল। পল্লবীকে দেখতে ছিল স্মৃতিকণার সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ পল্লবীর মুখশ্রী অত্যন্ত সুন্দর, কিন্তু তার গায়ের রং কালো। আর পাত্রপক্ষ দেখতে এসে ঠিক এই কথাটাই বলতো, মেয়েকে কালোর ওপর দেখতে খুবই ভালো। এই কথা বলে তারা মুখের ভেতর টপাটপ মিষ্টি ফেলতেন, প্রাণ ভরে জল খেয়ে মুচমুচে সিঙাড়ায় কামড় বসাতেন। স্মৃতিকণার মায়ের হাতে তৈরি মাছের কচুরি আর খাস্তা নিমকির প্রশংসা করতে করতে তৃপ্তির সহকারে চা খেতেন। তারপর পাত্রের মা হাতের ইশারায় 5 বছরের ছোট্ট স্মৃতিকণাকে কাছে ডাকতেন। বালিকা স্মৃতিকণা তার কাছে ছুটে যাওয়া মাত্র তিনি তাকে কোলে তুলে নিয়ে বলতেন, বাহ, কি টুকটুকে রঙ্গ খুকির, ভারী মিষ্টি মেয়ে। স্মৃতিকণার ঘামে ভেজা কপালে তখন এলোমেলো কয়েক গাছে চুল লেপ্টে থাকত। ননদকে দেখতে আসবে বলে তার মা যে সকাল থেকে ভীষণ ব্যস্ত থাকত। কখনো ননদের মুখে দুধের সর মাখিয়ে দেয়, তো কখনো ক্রিমের কৌটো খুলে মুখে ক্রিম দিয়ে ম্যাসাজ করে। কাজেই মেয়ের দিকে তাকানোর তার সময় হয়নি। পরিপাটি করে চুল আঁচড়ে দেয়নি মা, এমনকি স্নান করানোর সময় মা যে তার মুখে সাবান মাখাতেই ভুলে গেছে, সেটাও স্মৃতিকণার স্পষ্ট মনে আছে। ঠাকুমা একবার বলেছিল, এসো তো দিদি, তোমাকে কাজল পরিয়ে দিই, কিন্তু স্মৃতিকণা তখন এক দৌড়ে পালিয়ে এসেছে। ঠাকুমা এরপর ভুলেই গেছে স্মৃতিকণার কথা। ঠাকুমারও কি সেদিন কম কাজ থাকতো নাকি? স্নান করে উঠে গোপালকে জল দিতে গিয়ে ঠাকুমা ঠাকুরের পায়ে মাথা কুটে কুটে কাঁদত, বলতো, এবার যেন পুলিকে দেখতে এসে ছেলের বাড়ির লোক তাকে পছন্দ করে ঠাকুর, আমি যে তার মা বাপের ছবির সামনে গিয়ে দাঁড়াতে পারি না। পুলিকে বিয়ে না দিয়ে যে আমি মরেও সুখ পাবো না ঠাকুর, নরকেও ঠাঁই হবে আমার। স্মৃতিকণার ঠিক পাশে যিনি বসেছিলেন তিনি বেহালার ট্রাম ডিপো আসার আগেই উঠে পড়লেন। সিদ্ধেশ্বরী মন্দিরের দিকে তাকিয়ে হাত জোর করে কপালে ঠেকিয়ে বারবার প্রণাম করলেন স্মৃতিকণা। ছোটবেলায় পরীক্ষার আগে স্কুল যাবার পথে রাস্তাঘাটে মন্দির দেখলে এভাবেই প্রণাম করতেন স্মৃতিকণা। বাবা অথবা পিলু পিসি কারোর মতোই লেখাপড়ায় তেমন মন ছিল না স্মৃতিকণার। সারা বছর অলসতার সাথে সময় নষ্ট করার পর ঠিক পরীক্ষার আগে স্মৃতিকণার চৈতন্য হতো। প্রাণপণে বইয়ের পাতা উল্টাতেন আর ঠাকুরকে ডাকতেন, যে করে হোক তুমি শুধু আমাকে পাশ করিয়ে দাও ঠাকুর, ব্যাস, এর বেশি আমার আর কোনো কিছু চাই না। পুলি পিসির বিয়ে নিয়ে মা যেরকম টেনশন করতেন, স্মৃতিকণার এই রকম একটা ধারণা হওয়া কি খুব অন্যায় ছিল? বিয়ে করাই হলো মেয়েদের জীবনে উদ্ধার হওয়ার একমাত্র উপায়। আর 99% পাত্রপক্ষের একমাত্র দাবি হলো মেয়েকে হতে হবে টুকটুকে ফর্সা। পিসে মশাইয়ের মতো মানুষ তো 100 জনের মধ্যে ওই একজনই হয়। সকলকে অবাক করে দিয়ে পুলি পিসির বিয়ে হলো এমন একজন মানুষের সাথে যিনি কিনা পুলি পিসিকে কখনো দেখতেই আসেননি। চিরাচরিত এই পাত্রী দেখার প্রথায় কোনো মেয়েকে এভাবে অপমান করার পিসে মশাই একেবারে ঘোরতর বিরোধী। পিসে মশাইয়ের সাথে পুলি পিসির সাক্ষাৎ হয়েছিল ট্রেনে, তাও আবার কিনা পুলি পিসি চাকরি পাবার পর।
পুলি পিসি যে ব্যাংকের চাকরি পরীক্ষায় বসেছে সেটা ঘুণাক্ষরেও টের পাননি মা। তিনি তার দাদা মানে স্মৃতিকণার বাবার সঙ্গে গোপন পরামর্শ করে পরীক্ষায় বসেছিলেন MA পাশ করার পর। হাওড়ার কাছে একটি ব্যাংকে চাকরি পেল পুলি পিসি। মা যথাসাধ্য বিরোধিতা করেছিল, বলেছিল, কোন মুলুকে কোন ছেলের সঙ্গে বিয়ে হবে, সেখানে গিয়ে তো তোমাকেই তার সাথে ঘর করতে হবে। তাছাড়া ধারে পাশে যদি পাত্র জুটেও যায়, বিয়ের পর কটা শ্বশুর বাড়িতে বউকে চাকরি করার অনুমতি দেয় শুনি? কিন্তু এইবার এতদিনে পুলি পিসি তার বৌদির কথার প্রতিবাদ করে বলেছিল, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো বৌদি, তাহলে আমি কোনো বাড়িতে পেইং গেস্ট থাকতে বাধ্য হব। লেডিস হস্টেলে খুঁজে পেতেও মনে হয় খুব একটা অসুবিধে হবে না। পুলি পিসির তখনকার কঠিন মুখটা এখনো মনে পড়ে স্মৃতিকণার। একেই বোধহয় বলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে নিজের পায়ের তলার মাটি শক্ত করা। মা তখন শুধু বিড়বিড় করে বলেছিল, এত দূর পেছন থেকে কারা যে তোমায় মদত দিচ্ছে আমি বেশ বুঝতে পারছি। মায়ের কথা শেষ হতে না হতেই বাবা আর ঠাকুমার কপাল জুড়ে শিশির পড়েছিল, অথচ পুলি পিসির চোখ দুটো শান্ত দিঘির মতো দেখাচ্ছিল। ঠান্ডা কুয়াশার মতো স্বস্তি ছিল পুলি পিসির মুখে। পুলি পিসি ডিটারমাইন্ড হয়ে গিয়েছিল, সেজে গুজে সে আর পাত্রী দেখার আসরে বসবে না পুতুলের মতো। মেয়ে হয়ে জন্মেছে বলে সে কি এতটা ফেলনা নাকি যে কয়েকটা অচেনা লোকে সে খেয়ে দে পরে জানাবো বলে বিদায় নেবে? যে চাকরি নিয়ে মায়ের এত বিরক্তি, সেখানকার সহকর্মীদের সাথে শান্তিনিকেতন বেড়াতে গিয়ে পিসে মশাইয়ের সাথে আলাপ হয়েছিল পুলি পিসির। পিসে মশাই যেমনি সুদর্শন তেমনি শিক্ষিত, সরকারি অফিসার। স্মৃতিকণার বাবা PWD অফিসে চাকরি করতেন, সেখানে উচ্চপদে চাকরি করতেন স্মৃতিকণার পিসে মশাই। পুলি পিসির সাথে কথায় কথায় এই সূত্র সহজেই বেরিয়ে এসেছিল। এদিকে হন্যে হয়ে স্মৃতিকণার বাবা এতদিন বোনের জন্য পাত্র খুঁজে বেরিয়েছেন। পাত্র যে হাতের কাছেই আছে সেটা তার খেয়ালই হয়নি। বাবা বলেছিলেন, বগল মে ছোরা শহর মে ঢিঢোরা। স্মৃতিকণার জন্য অবশ্য পাত্রী চাই বিজ্ঞাপন দেখে পাত্র খোঁজা শুরু হয়েছিল। বাবার বগলের তলায় অথবা দৃষ্টিশক্তির সীমার মধ্যে একটিও উপযুক্ত ব্রাহ্মণ পাত্রের সন্ধান পাওয়া যায়নি। পাত্রী চাই বিজ্ঞাপনে পাত্রদের চাহিদা দেখে স্মৃতিকণার চোখ কপালে উঠেছিল। ফর্সা সুমুখশ্রী থেকে শুরু করে প্রত্যেকেরই বিদুষী পাত্রী চাই। কিন্তু স্মৃতিকণা তো লেখাপড়ায় মোটেই ভালো না। ক্লাস 9-এ একবার ফেল করলো, একবার পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষাটাও পাশ করতে পারেনি, দ্বিতীয়বারের সুযোগে পাশ করলো। উচ্চ মাধ্যমিকেও দুবারের প্রচেষ্টায় পাশ করেছে। বিএ পড়ার জন্য ভর্তি হয়েছে বটে, কিন্তু অনার্স পায়নি। প্রাইমারি স্কুলের এক মাস্টারমশাই প্রথম দেখতে এসেছিল স্মৃতিকণাকে। কালো মোটা লোকটি তার মাকে সঙ্গে নিয়ে এসেছিল। তার বাবা বয়সজনিত কারণে অসুস্থ, সেজন্যই নাকি তারা বিয়ের জন্য একটু তাড়াহুড়ো করছেন। স্মৃতিকণার মনে হয়েছিল এরা কি বউ পছন্দ করতে এসেছে নাকি আয়া খুঁজতে বেরিয়েছে। স্মৃতিকণা এসে বসতেই লোকটি গলা খাকারে দিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলল, বলছিলাম কি আপনাদের বাড়িতে কি বঙ্কিম অথবা রবীন্দ্র রচনাবলী আছে? পাত্রের প্রশ্ন শুনে স্মৃতিকণা চোখে ঝাপসা দেখছিল। লোকটা বলে কি, তাকে কি এখন রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে হবে, অথবা বঙ্কিমচন্দ্রের লেখা থেকে কোনো বক্তব্য তুলে ধরে জিজ্ঞাসা করবে বক্তাকে কোন প্রসঙ্গে কথাটা বলেছে? নাকি ওই দুটি রচনাবলী লোকটি বিয়ের পণ হিসাবে চায়? পুরনো হলেও অসুবিধে নেই, কারণ বই তো আর জামা কাপড় নয় যে একবার কেউ পরে ফেললে সেটা পুরনো হয়ে যাবে। বাবা বলল, দুটোই আছে। আমার বোনের এসবে খুব শখ ছিল তো, বইপত্র সব তার জন্যই কেনা। সে বিয়ে করে চলে যাবার পর শোকেসে সে সব সাজানো আছে। তা কোনটি আনবো বলুন? রবীন্দ্র রচনাবলীর আবার 18টি খণ্ড। ভদ্রলোক যাই চুমুক দিয়ে বললেন, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা থাকলে নিয়ে আসুন। বাবা হাতে করে মস্ত রচনাবলীটিকে নিয়ে এলেন। এতে সম্ভবত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সব উপন্যাসগুলোই আছে। স্মৃতিকণা কখনো এটিকে ছুঁয়েও দেখেনি। ভদ্রলোক বাবার হাত থেকে বইখানি নিয়ে কয়েকটা পাতা উল্টিয়ে এক জায়গায় তার চোখ দুটি স্থির রেখে তার সঙ্গে আসা মায়ের হাতে সেটিকে ধরিয়ে দিয়ে ইশারা করে কিছু বলল। মাস্টারমশাইয়ের মা স্মৃতিকণার হাতে বইটা ধরিয়ে দিয়ে বললেন, পাঠ করো তো মা শুনি। বিয়ের পর তোমার শ্বশুর মশাইকে তো গল্প টল্প পড়ে শোনাতে হবে। স্মৃতিকণা এক লাইনও সুস্থিরভাবে পাঠ করতে পারল না।
বাব্বা, যা খটোমটো! এ তো তার দাঁত ভেঙে যাবার জোগাড়। মাস্টার মশাইয়ের মা স্মৃতিকণার করুণ অবস্থা দেখে বললেন, থাক মা, অনেক হয়েছে। তা মা, তোমার মনে হয় সাহিত্য পাঠের তেমন ঝোঁক নেই? বাবা গর্ব করে বলল, না দিদি, বললাম না, আমার বোনেরই এসব লেখাপড়ার ব্যাপারে খুব উৎসাহ ছিল। ওর বায়নাতেই কিনেছিলাম। বিয়ের পর তাকে তার বাড়িতে বইগুলি নিয়ে চলে যেতেও বলেছিলাম, কিন্তু বোন বলল তার শ্বশুর বাড়িতে সব বই আছে, সে নিয়ে যেতে চাইল না। বলল, রেখে দাও দাদা, রিটায়ার করার পর এসব বই টই পড়লে তোমার অবসর সময় ভালো কাটবে। মাস্টার মশাইয়ের মা বলল, ওনারও শুয়ে বসে সময় কাটে না, কিন্তু চোখে তো এখন ভালো দেখতে পান না। আমারও সেই এক অবস্থা। তাছাড়া সারাদিন হাড় ভাঙা খাটুনি, বাড়ির সব কাজকর্ম মিটিয়ে দুপুরে আর রাতে খানিক্ষণ যদি ছেলের বউ একটু গল্প উপন্যাস পড়ে শোনায় তো জীবনখানা সার্থক হয়। কিছু মনে করবেন না দাদা, এই মেয়ে আমাদের চলবে না। আপনার বোনের মতো শিক্ষিত একটি মেয়ে আমরা খুঁজছিলাম। যদি সে মেয়ে শ্যামবর্ণ হয় তাতেও আমাদের কোনো আপত্তি নেই। পরে জানাবো বলে ওসব ন্যাকামি করা আমার ধাতে নেই। যা বলার সব স্পষ্ট করেই বলে গেলাম। স্মৃতিকণা যেন আকাশ থেকে পড়ল। ছোট থেকেই সে দেখে এসেছে পাত্রপক্ষ বরাবর পুলিপিসির কালো রং দেখে মুখ বেঁকিয়েছে, আর পুলিপিসিকে দেখতে আসা পাত্রের মা তো তাকে কোলে নিয়ে এমন কাণ্ড করত যেন সাবালিকা হলে স্মৃতিকণার সাথেই তারা বিয়েটা দিত। এখন আবার তাকে দেখতে এসে এমন ভাব করছেন মাস্টারমশাইয়ের মা যেন পুলিপিসি এতদিন আইবুড়ো থাকলে তার সঙ্গেই সে তার ছেলের বিয়েটা দিত। মানুষ যে কি চায় আজও বোঝে না স্মৃতিকণা। পুলিপিসি এসে সব শুনে বলল, দুঃখ পাস না স্মৃতি, যা হয়েছে সে এক পক্ষে ভালোই হয়েছে। সারাদিন লাট্টুর মতো বনবন করে ঘুরে কাজ করার পর তোকে এরা বই পড়ে শোনাবার অজুহাতে চোখের সামনে ঠায় বসিয়ে রাখত। আরাম করে একটু শুতে বসতে অবধি পারতিস না। স্মৃতিকণার পিসির কথা খুব মনে ধরেছিল, কিন্তু মা বলল, আমি তো জানতাম রে পুলি, তোকে দেখতে এসে গায়ে রং নিয়ে খোঁটা দেবে আর ওর বেলায় অন্য কোনো খুঁত খুঁজে বের করবে। পরবর্তী পাত্রটি বেসরকারি চাকরি করে। পাত্র দেখেছিল পুলিপিসি নিজেই। যে ব্যাংকে চাকরি করে পুলিপিসি, সেখানে অ্যাকাউন্ট আছে পাত্রের বাবার। সিনিয়র সিটিজেন স্কিমে টাকা রাখতে গিয়ে নমিনি হিসেবে ছেলের সাঁটানো ছবি দেখিয়ে তিনি বলেছিলেন এই ছেলের জন্যই তিনি উপযুক্ত পাত্রীর সন্ধান করছেন। পুলিপিসি আর দেরি করেনি, রবিবার দিনই তাদের নিয়ে বাড়িতে এলো। লেখাপড়া নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু স্মৃতিকণার ফিনফিনে অল্প চুল দেখে পাত্র মর্মাহত। তার নিজের মাথায় চুল নেই তেমন, আর তার ওপর বউ যদি একটু সুকেশী না হয় তাহলে তো সমূহ বিপদ। বাচ্চাদের মাথায় চুল হবে কোত্থেকে? তার ওপর মেয়ের চোখ নাক বড্ড কুতকুতে। গায়ের রং চাপা হলেও তাদের তেমন বলার কিছু ছিল না, কিন্তু ডাগর চোখ আর টিকলো নাক তাদের ভীষণ পছন্দ। পুলিপিসির এমন চোখ মুখ দেখেই তারা ধরে নিয়েছিলেন পাত্রী যখন পুলিপিসির ভাইজি তখন সেও ঠিক এমন সুন্দর হবে। এই কারণেই তারা পাত্রীর ফটো না দেখেই তাকে দেখতে চলে এসেছেন। পাত্রের মা বললেন, 1000বার বলেছিলাম তোমায়, আগে ফটো দেখব তবে মেয়ে দেখতে যাব। কি একখানা নির্বোধ পুরুষ মানুষ নিয়ে যে আমার সংসার করতে হচ্ছে সে কেবল ভগবানই জানেন। পাত্রের বাবা মাথা নেড়ে বললেন, সে ডোমজুর থেকে কল্যাণীতে মেয়ে দেখতে এলাম, অনেক টাকা গাড়ি ভাড়া গচ্ছা গেল। কিছু মনে করবেন না ম্যাডাম, আপনিও কিন্তু আমায় সঠিক তথ্য দেননি। পুলিপিসি বলল, কি বলতে চাইছেন বলুন তো? আমি মিথ্যেবাদী? কি মিথ্যে কথা বলেছি আমি আপনাকে? আমি তো বলেছিলাম লেখাপড়ায় আমার ভাইজি তেমন ভালো নয়, আর তার গায়ের রং অত্যন্ত উজ্জ্বল। শুধু গায়ের চামড়া সাদা হলে কি তাকে সুন্দর বলা যায় ম্যাডাম? তাহলে তো সব ফর্সা মেয়েরাই সিনেমার নায়িকা হয়ে যেত। আসল হলো চোখ মুখ। যাকগে যাক, বাদ দিন সেসব কথা। ফটো না দেখে পাত্রী দেখতে আসা আমারও তো অনুচিত হয়েছে। বাসের সিটে পাশে বসে থাকা মানুষটি উঠে গেলে ছোট থেকে খুব আনন্দ হয় স্মৃতিকণার, বিশেষ করে উঠে যাওয়া মানুষটি যদি জানলার ধারের সিটে বসে থাকে। যতই গুরুত্বপূর্ণ কাজ স্মৃতিকণার মাথার ওপরে চেপে বসে থাকুক, কুছ পরোয়া নেই। তৃপ্তির আবেশে স্মৃতিকণা চোখ দুটি বন্ধ করে খোলা হাওয়া 2 মিনিট উপভোগ করার পর চোখ খুলে রাস্তা আর মানুষজন দেখেন। কিন্তু এই বাসে এসি লাগানো আছে, জানলা দরজা সবই বন্ধ। ভাড়াও মনে হয় একটু বেশি। বাসে ওঠার আগে বুধাদিত্য একটু কিন্তু করে বলেছিলেন, তারাতলা থেকে জোকা যাবার আরও অনেক বাস আছে তো।
স্মৃতিকণা কটমট করে তাকাতেই এ নিয়ে আর একটি কথা না বলে বুধাদিত্য চটপট বাসে উঠে পড়েছিলেন। স্মৃতিকণা নিউ আলিপুরে থাকেন, নিজেদের বাড়ি। বাড়িটা তৈরি করেছিলেন বুধাদিত্যের ঠাকুরদা শ্যামসুন্দর সান্যাল। স্মৃতিকণাকে দেখতে এসেছিলেন শ্যামসুন্দর বাবু নিজেই। তিনি সাউথ সাবারবান স্কুলের মাস্টার মশাই ছিলেন। স্মৃতিকণার পিসে মশাই তার ছাত্র। প্রতি বছর শিক্ষক দিবসের দিন হাতে মিষ্টির বাক্স নিয়ে তাকে প্রণাম করতে যেতেন পুলি পিসির বর। শ্যামসুন্দর সান্যালের ছেলে অর্থাৎ স্মৃতিকণার শ্বশুর মশাইও মাস্টার মশাই ছিলেন। তিনি ছিলেন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের শিক্ষক। বুধাদিত্য বাবু এই শিক্ষকতার পেশার বংশ পরম্পরা ঐতিহ্য বজায় রেখেছিলেন। তিনি বেহালার আর্য বিদ্যা মন্দিরে পড়াতেন। বংশের এই ঐতিহ্য ভেঙে বেরিয়ে এসেছে স্মৃতিকণার পুত্র অরিজিৎ। সে চাকরি করে সল্ট লেকের আইটি সেক্টরে। যদিও বাপের স্বভাবের কার্বন কপি হয়েছে অরিজিৎ, নইলে এই যুগে স্মৃতিকণাকে তার জন্য পাত্রী দেখতে বেরোতে হয়। অরিজিতের অফিসে কত মেয়ে চাকরি করে। এছাড়া বন্ধুর বোন, কলেজের সহপাঠী, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সাথী.com-এর সাহায্য নিয়ে পর্যন্ত ছেলেমেয়েরা নিজেরাই নিজেদের পার্টনার ঠিক করে ফেলছে। আর অরিজিৎ গত বছর চাকরি সূত্রে মাস 6 জন্য আমেরিকা পর্যন্ত ঘুরে এলো, তবু একটি মেয়েকে পটাতে পারল না। পিঠ সোজা করে ঘাড় বেঁকিয়ে মাথা উঁচু করে বুধাদিত্যকে দেখল স্মৃতিকণা। হাতে ছাতা নিয়ে মাথা নিচু করে একটু সামনের দিকে ঝুঁকে বসে আছেন বুধাদিত্য। চোখ বন্ধ, ঘুমোচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। লোক সমাগম দেখলেই চোখ বন্ধ আর মুখ সেলাই করেই লোকটা কাটিয়ে দিল আজীবন। এই যে কয়েক বছর আগে বাড়িতে যখন মিস্ত্রি লাগলো, তখন ঘরে রং করার বিষয়ে মোটামুটি সব কথা স্মৃতিকণাকে বলতে হচ্ছিল মিস্ত্রিদের সাথে। মেয়ে তখন তার বরের সাথে দিন 15 জন্য দিল্লি বম্বে বেড়াতে যাবার প্রোগ্রাম করেছিল, আর ছেলে তখন বিদেশে। স্মৃতিকণা সেই সুযোগে ঘর দোর রং করে সব হিটফাট করে ফেলল। মেয়ে ঘুরে বেরিয়ে বাড়িতে এসে বলল, এইবার দাদার জন্য পাত্রী দেখা শুরু করছো নাকি মা? সে পুরনো মডেলে, পেপারে বিজ্ঞাপন দিয়ে? তুমি তো আবার স্মার্টফোন, ল্যাপটপ তেমন ব্যবহার করতে পারো না। আজকাল আবার কথা শোনার ভয়ে আত্মীয়রা এসব ঝামেলায় জড়াতেও চায় না। মেয়ে যে কথাটা তাকে ঠেস দিয়ে বলছে সেটা বুঝতে স্মৃতিকণার এতটুকু অসুবিধে হয়নি। শ্যামসুন্দর বাবুর বাড়িতে এসে মিষ্টির বাক্স টেবিলের ওপর রাখতেই পিসেমশায়ের নজরে কেড়েছিল কয়েকটি পাত্রীর বিজ্ঞাপনে আন্ডারলাইন করা সেই অমূল্য সংবাদপত্রটি। বৃদ্ধ মাস্টার মশাইকে প্রণাম করে পুলিপিসির বর বলেছিল, যদি অপরাধ না নেন তবে একটা কথা বলি মাস্টার মশাই। শ্যামসুন্দর সান্যাল বললেন, সে কি কথা কৌস্তব? সেই কোন ছেলেবেলায় আমার কাছে তুমি পড়েছ, অথচ আজও প্রতি বছর তুমি আমাকে শ্রদ্ধা জানাতে আমার বাড়িতে চলে আসো। তোমার কথায় আমি কিছু মনে করব কেন? এমন কি কথাই বা বলবে তুমি আমাকে? পিসেমশাই বলল, আপনার এই খোঁজটুকু নেওয়া যে আমার কর্তব্যের মধ্যে পড়ে মাস্টার মশাই। আপনি সেদিন বাবাকে বুঝিয়ে না বললে তিনি হয়তো আমাকে বিজ্ঞান নিয়ে পড়ার জন্য জোর জবরদস্তি করতেন। আপনি সেদিন আমার পাশে না দাঁড়ালে আমি কি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করে এতটা এগোতে পারতাম? সব কিছু তো আপনার জন্যই সম্ভব হয়েছে মাস্টার মশাই। শ্যামসুন্দর বাবু বললেন, আচ্ছা আচ্ছা, প্রতিবার এসে আর একই কথা তোমায় বলতে হবে না। এখন কি একটা কথা তুমি বলবে বলছিলে, দ্বিধা না করে বলে ফেলো তো দেখি। পিসেমশাই বলল, আপনি কি কাগজ দেখে পাত্রীর অনুসন্ধান করছিলেন মাস্টার মশাই? আর বলো না বাবা, আমার নাতি বুধোর জন্য একটি পাত্রী চাই। তা তোমার সন্ধানে কি তেমন কেউ আছে নাকি? পিসেমশাই বলল, আছে একজন আমার শ্বশুর বাড়ির দিকে, আমার শালার বড় মেয়ে। মেয়েটির গায়ের রং খুব ফর্সা, কিন্তু দেখতে তাকে মোটেই ভালো নয়। সৌভাগ্যক্রমে স্মৃতির একখানা ছবি আমার ব্যাগেই আছে। কাজের মেয়ে সুলেখা এই সময় চা নিয়ে ঢুকতেই শ্যামসুন্দর বাবু বললেন, ঘরে গিয়ে তোর বড় মা, বৌমা আর খোকাকে খবর দে, বুধোর জন্য আমার স্কুলের একজন ছাত্র সম্বন্ধ নিয়ে এসেছে। ফটো দেখে আবার কে কি বলেন, বিশেষ করে নিউ আলিপুর থেকে সেই কল্যাণীতে তারা সম্বন্ধ দেখতে যাবেন কিনা, এই সব 7-5 ভাবতে ভাবতে ব্যাগের চেন খুলে খামে রাখা স্মৃতিকণার ফটোটা বের করলেন পিসেমশাই। তারপর কাঁপা কাঁপা হাতে মাস্টার মশাইয়ের দিকে সেটা এগোতে যেতেই তিনি মাথা নেড়ে বললেন, দাঁড়াও কৌস্তব, আগে বাড়ির সবাই আসুক। তাছাড়া এই সব ফটো দেখে রূপের বিচার করে বউ নেবার ব্যাপারে আমি তেমন আগ্রহীও নই।
শ্যামসুন্দর বাবুর কথা শেষ হবার আগেই তার স্ত্রী এসে ঘরে ঢুকেছেন। স্বামীর বলা শেষের কথাগুলি তার কানে গেছে। বললেন, ঠিক বলেছ গো, আমিও তোমার সাথে একমত। বলেই তাকালেন পিসেমশাইয়ের দিকে। বললেন, বুধোর জন্য আমরা বউ খুঁজছি, সেই ব্যাপারে কথা হচ্ছে নিশ্চয়ই। ট্রাম ডিপো পেরোতেই একজন সদ্য বিবাহিতা মহিলা হুড়মুড় করে উঠে স্মৃতিকণার পাশে এসে বসেছিল। নতুন বউ দেখলে বুঝতে পারেন স্মৃতিকণা। একটা লাজুক লাজুক খুশি খুশি ভাব, মার চেনা পরিবেশ ছেড়ে আসার দুঃখ, নতুনের সাথে মানিয়ে নেবার ভয়, আর বিশেষ মানুষটির সাথে ঘনিষ্ঠ হবার মাদকতা, এসব তার সময় যেমন ছিল এখনো ঠিক তাই আছে। মেয়েটির সাথে তার স্বামীও আছে, সম্ভবত স্বামীর সাথে বাপের বাড়ি যাচ্ছে। অবশ্য উল্টোটাও হতে পারে, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরছে। না, একদমই না, শ্বশুর বাড়ি থেকেই বাপের বাড়ি যাচ্ছে। কয়েক ঘন্টার জন্য ছুটি দিয়েছে শাশুড়ি। দুটো স্টপে যেতে না যেতে মেয়েটা যেভাবে স্মৃতিকণার গায়ের উপর নেতিয়ে পড়ছে, তাতে বোঝাই যাচ্ছে শাশুড়ি বেশ দজ্জাল, সারাদিন খাটায়। তারপর নতুন মানুষটিকে রাতে সঙ্গ দেবার পর খুব ভোরে উঠে পড়তে হয় মুখোড়া শাশুড়ির মন রাখতে। মেয়েটা গায়ে এলিয়ে পড়ে স্মৃতিকণার কাঁধের ওপর মাথা রেখে দিব্যি ঘুমোচ্ছে। ড্রাইভার একবার জোরে ব্রেক কষতেই মাথা তুলে মেয়েটি স্মৃতিকণার মুখের দিকে তাকিয়ে লজ্জা লজ্জা মুখ করে হাসল। স্মৃতিকণাও হাসলেন। যদিও স্মৃতিকণার প্রচণ্ড বিরক্তি লাগছিল, কিন্তু স্মৃতিকণা এখন থেকে একটু নরম হয়ে চলার চেষ্টা করছেন। কি করে যে বৌমার যত্ন নিতে হয় সেটা তো তাকে দেখিয়ে দিতে হবে স্বামীকে। আর সেটার জন্য যেটা স্মৃতিকণাকে করতে হবে সেটা হলো প্রথমেই তাকে তার সহন শক্তি বাড়াতে হবে। মেয়েদের যে কতটা সহনশীল হতে হয় সেটা স্মৃতিকণা প্রথম টের পেয়েছিল ক্লাস 5-এ ওঠার পর। ঋতুকালীন অবস্থায় তার তলপেট ব্যথা করছিল, আর সেইভাবেই তাকে সে বছর হাবিয়ালি পরীক্ষায় বসতে হয়েছিল। স্মৃতিকণা সেই কথাটা বাবাকে বলতে পর্যন্ত পারেনি। মা বলেছিল বাবাকে, কিন্তু মায়ের কথাও তিনি গ্রাহ্য করেননি। মা তাকে একটা ওষুধ অবশ্য দিয়েছিল। মা স্মৃতিকণাকে অনেক কথাই বলতো। মেয়েদের জোরে জোরে কথা বলতে নেই, বিকট শব্দ করে হাসতে নেই, সবসময় এত খাই খাই করতে নেই, ক্লান্তি লাগলেও অলসতা করে হাত দুটোকে ছুটি দিতে নেই, কিছু না কিছু করতেই হয় সব সময়। এই যেমন বড়ি দেওয়া, আচার তৈরি করা, নিত্য নতুন রেসিপি তৈরি করে তাক লাগিয়ে দিতে হয় ক্লান্ত শরীরে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে আসা বাড়ির পুরুষ মানুষগুলিকে। পিসিমশাই স্মৃতিকণার বাবাকে এসে এই কথাগুলোই বলেছিল। সেপ্টেম্বর মাসের সেই দিনটার কথা আজও স্পষ্ট মনে আছে স্মৃতিকণার। আচারের বয়ামগুলো নিয়ে ছাদে গিয়েছিল স্মৃতিকণা। দূর থেকে দেখল পিসেমশাই আসছেন। দূর থেকে পিসেমশাইয়ের মুখটা বেশ প্রফুল্ল দেখাচ্ছিল। স্মৃতিকণা হুড়মুড় করে নেমে এসেছিল ছাদ থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই স্মৃতিকণা শুনতে পেল পিসেমশাই বলছেন, আর কোনো চিন্তা নেই দাদা, আপনার বড় মেয়ের বিয়েটা ধরুন পাকা হয়েই গেছে। স্মৃতিকণা কয়েক ধাপ সিঁড়ির ওপরেই থমকে দাঁড়িয়ে পড়ল। না, এখান থেকে চট করে তাকে কেউ দেখতে পাবে না। যতই হোক নিজের বিয়ের ব্যাপারে আলোচনা তো গুরুজনদের সামনে দাঁড়িয়ে শোনা যায় না। বাবার গলা পেল স্মৃতিকণা। বাবা বলছেন, পাত্রপক্ষ এসে মেয়েকে দেখলই না, আর তুমি বলছো বিয়ের ব্যাপারে পাকা কথা বলে এসেছো। পিসেমশাই বলল, দাদা, আমি কি এ ব্যাপারে স্যাঙ্গুইন না হয়ে আপনাকে এত বড় কথাটা বলছি? স্মৃতির ফটো মাস্টারমশাই দেখেছেন এবং আমার মুখে তারা স্মৃতির সম্পর্কে যেসব কথা শুনেছেন সেটুকুই স্মৃতিকে বাড়ির বউ করে নিয়ে যাবার জন্য তাদের পক্ষে যথেষ্ট সন্তোষজনক কারণ। বাবা বলল, ও, তার মানে পাত্রের বাবা তোমার মাস্টারমশাই ছিলেন। বুঝলাম কৌস্তব, কিন্তু পাত্র কি করে? পিসেমশাই বলল, পাত্রের বাবা নয়, তার ঠাকুর দাদা আমার মাস্টারমশাই ছিলেন দাদা। তবে পাত্রের বাবা এবং পাত্র নিজেও বেহালার একটি স্কুলে শিক্ষকতা করে। মা রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে একটু আগেই এসেছে। মা বলল, ভাইয়ের গলা পাচ্ছি, কিন্তু তুমি একা যে, পুলি, পুচকুন সোনা ওরা আসলো না কেন? পিসেমশাই বলল, পল্লবী তো ছেলেকে নিয়ে পড়াতে বসেছে, তাই আমি দিতে এলাম সুখবরটা। মা বলল, হ্যাঁ হ্যাঁ, ঘরে ঢোকার আগে কিছু কিছু কথা আমার কানে এসেছে।
তা বলছিলাম কি, ছেলে নিজে স্মৃতির ফটোটা দেখেছে ভাই। মায়ের দাদা ছিল, তবে কোনো ভাই ছিল না, তাই পিসির বিয়ে ঠিক হবার পর থেকেই মা পিসেমশাইকে ভাই বলে ডাকতেন। এটা নাকি মায়ের অনেক দিনের শখ ছিল। মায়ের প্রশ্ন শুনে পিসেমশাই হাসি মুখে বললেন, সব বলছি বৌদি, আগে একটু মিষ্টি মুখ করাও, তার আগে এক গ্লাস শরবত করে আনতে বলো তোমার বড় মেয়েকে, যা গুমোট গরম লাগছে, আজ মনে হয় বৃষ্টি হবেই। বাবা বলল, তা একটু বৃষ্টি হলে তো ভালোই হয়। বলেই হয়তো বাবার খেয়াল হলো, বললেন, তারা কি আমার স্মৃতিমাকে আজ বিকেলে দেখতে আসছেন নাকি? ভয়ের একটা চোরা স্রোত স্মৃতিকণার শির দ্বারা বেনাম ছিল। এর আগে দুবার তার যথেষ্ট হেনস্থা হয়েছে। তখনই হঠাৎ সিঁড়ির দিকে মাকে দেখে স্মৃতিকণার কপালে আর নাকের দুপাশে ঘাম জমল। দেখেছো কাণ্ড, মেয়ে দুটো যে কোথায় থাকে, কারো টিকির দেখা পাওয়া যায় না। বাড়িতে মানুষ এলে কথা বলবো আমি নইলে তাকে আপ্যায়ন করার আর কেউ নেই। বলতে বলতে মা যে তক্ষুনি ঘর থেকে বেরিয়ে এদিকটাতেই আসবে স্মৃতিকণা সেটা বুঝতে পারেনি। সিঁড়ির মুখে দাঁড়িয়ে মা ওপর দিকে তাকালো, চিবিয়ে চিবিয়ে বলল, লুকিয়ে লুকিয়ে থেকে শুধু হাঁ করে কথা গিললে হবে? বাড়িতে অতিথি এলে তাকে চা কফি শরবত এসব দিতে হয়, তুমি জানো না? এতক্ষণ সে কিছুই শোনেনি। এমন একটা ভাব করে স্মৃতিকণা মাকে বলল, আমি তো এইমাত্র নামলাম মা, কে এলো এই অবেলায়? ও বাড়ির পাল দাদু এলেন বুঝি, শরবত করে দেব? মা গম্ভীর মুখে বলল, এসব ন্যাকামির কথা বিয়ের পর তোমার বরকে বুঝিও। অনেক আগেই সিঁড়িতে আমি তোমার পায়ের শব্দ পেয়েছি, এখন পিসেমশাইকে এক গ্লাস শরবত দিয়ে আমাকে তুমি উদ্ধার করো। স্বামীর কাছে গিয়ে ন্যাকামি করে আজ পর্যন্ত কিছুই বলতে পারেনি স্মৃতিকণা। বিয়ের পর শ্যামসুন্দর বাবুর স্ত্রী ফুলসজ্জার ঘরে ঢোকার আগে স্মৃতিকণার হাত ধরে রসিকতা করে বলেছিলেন, আমার নাতনিটাকে তোর হাতে সঁপে দিলুম নাত বউ, তবে শ্বশুর বাড়ি লোকেদের নামে নিন্দে বন্ধ করে খুব একটা সুবিধে মনে হয় তুই করতে পারবি না। সুবিধে অসুবিধে যা হবে এসব আমাকে অথবা তোর শাশুড়ি মাকে বলতে হবে। আমাদের লুকিয়ে শাড়ি গয়না অথবা কেশরাগ সে তোমায় কিনে দেবে, সে কথা তুই ভুলেও ভাবিস না। বরের কাছে গিয়ে নাকে কান্না কেঁদে তার মাথা তুমি চিবিয়ে খাবে, বুধো আমাদের সেরকম ছেলেই নয়। এই লোক তাকে প্রয়োজনের অতিরিক্ত শাড়ি গয়না কিনে দেবে, সে আশা করা যে বৃথা, সে কথা স্মৃতিকণার বুঝতে বেশি সময় লাগেনি। এই যে ঢাকাই জামদানি শাড়িটা পরে তিনি এখন বেরিয়েছেন, সেটা তো তার ছেলেরই কিনে দেওয়া। জন্মের মধ্যে একবার বেনারস বেড়াতে গিয়ে স্মৃতিকণা 4টে বেনারসি শাড়ি পছন্দ করেছিল। তখন কি বলেছিলেন তাকে বুধাদিত্য? এতগুলো বেনারসি নিয়ে কি হবে শুনি? বাড়িতে দুখানা আলমারির ভেতর তো ভর্তি শাড়ি আর ছেলে মেয়েদের জামা কাপড়। 2টো সুটকেসে আমাকে আমার জিনিসপত্র রাখতে হয়েছে, তাই এবার কি শাড়ি কিনে আলমারির মাথায় তুলে রাখবে? বুধাদিত্যর কথা শুনে দোকানের কর্মচারী দুজন পর্যন্ত মুখ টিপে হাসি চেপেছিল। আর স্মৃতিকণার তখন চোখ ফেটে জল আসছিল। মেয়েটা তখন খুব ছোট, ছেলেটা একটু বড়সড় হয়েছে, সে মায়ের দুঃখ বুঝেছিল। অরিজিৎ বলেছিল, তুমি ভেবো না মা, আমি বড় হই, তারপর তোমাকে আমি অনেক শাড়ি আর কসমেটিক্স কিনে দেব। বিদেশে গিয়ে আমি তোমার জন্য অনেক ভালো ভালো পারফিউম কিনে নিয়ে আসব। তা সেখানেও কি কম বাদ স্বাধীন বুধাদিত্য? সদা সর্বদা ছেলেকে হুঁশিয়ারি দেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। কথাটা মনে রেখো অরিজিৎ। তাই হাতে পয়সা পেলে অযথা অকারণে সেটাকে উড়িয়ে না দিয়ে সঞ্চয় করতে শেখো। জ্বলে উঠেছিল স্মৃতিকণা। ও আচ্ছা, মায়ের সকাল্লাদ পূরণ করা হলো পয়সার অপচয় করা বটে? এই শিক্ষা দিচ্ছ তুমি আমার ছেলেকে? বুধাদিত্য বলেছিল, আমি অরিজিৎকে সঠিক শিক্ষাই দিচ্ছি, তাকে আমি প্রয়োজন আর অপচয়ের মধ্যেকার ফারাকটুকু বোঝানোর চেষ্টা করছি। স্মৃতিকণা এখন আর এবারই নতুন বউ নয়। দাদু ঠাকুমা শ্বশুর শাশুড়ি সবাই গত হয়েছেন। স্মৃতিকণা এখন জাদ্রেল গিন্নি। এত সহজে সেই বা হার মানবে কেন? বলল, সারা জীবন শুধু পুতু পুতু করেই গেলে, মরে গেলে তো টাকা পয়সা সঙ্গে করে নিয়ে স্বর্গে যাবে না? বুধাদিত্য বললেন, সে না হয় টাকা পয়সা আমি সঙ্গে করে নিয়ে স্বর্গে যাব না, কিন্তু ওপরে যাবার পর ঠাকুরদা অথবা বাবা যদি আমাকে বলেন, ছি ছি, ছেলের থেকে হাত পেতে পয়সা নিতে তুমি লজ্জা করে না? তোমার বাপ ঠাকুরদা যা কখনো করেনি সেই কাজটা তুমি করলে, বংশের মুখে তুমি এইভাবে চুনকালি লেপে দিলে বুধো? স্মৃতিকণা বলল, স্বর্গে যাবার পর বলবে তো,
নাকি এখনই তাদের সঙ্গে সব কথাবার্তা হচ্ছে তোমার? বুধাদিত্য বিস্মিত হয়ে স্ত্রীর দিকে তাকিয়েছিলেন। মা ঠাকুমাকে তিনি কোনোদিন এভাবে কথা বলতে শোনেননি। ঠাকুরদা অথবা বাবা কখনো মারা যাবার কথা তুললে তারা বলতেন, হো গো, এমন কথা বলো না গো, এসব আকথা কুকথা যে মুখেও আনতে নেই। ভগবান যেন তোমার আগে আমাকে তুলে নেন গো। বুধাদিত্য সশব্দে হাতের কাগজখানা গোছ করে বললেন, ঠিক বুঝলাম না। স্মৃতিকণা বলল, বুঝিয়েই বলছি, কারণ তোমার মোটা মাথায় যে আমার কথা ঢুকবে না সেটা কি আর আমি জানি না? তারপর একটু থেমে মুখ বেঁকিয়ে বললেন, ওই যে ঘন্টার পর ঘন্টা তেনাদের ফটোর সামনে দাঁড়িয়ে তুমি বিড়বিড় করো, সেটা কি আমার চোখে পড়েনি ভেবেছ? যা দেখছি এবার এই ফটোগুলোকে দেওয়াল থেকে খুলে ছাদের ঘরে গিয়ে রেখে আসতে হবে। দেওয়ালে এত সুন্দর রং করেছি, এই ফটোগুলো দেওয়ালে আর তেমন মানাচ্ছে না গো। বুধাদিত্য আর কোনো কথা বলতে পারলেন না। তিনি যেন বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেলেন। যে কথাটা এতদিন স্মৃতিকণা তাকে বলতো, সেটা আজ তার নিজেরও মনে হলো। বুধাদিত্য নামের বদলে তার নাম যদি ঠাকুরদাদা বুদ্ধু রাখতেন তাহলে সব দিক থেকেই ভালো হতো। এতে করে তার নামের সঙ্গে কাজের সঙ্গতি যেমন থাকতো, তেমনি আলাদা করে ডাকনাম আর ভালো নাম রাখার দরকার পড়তো না। স্মৃতিকণা চুড়িতে ঝংকার তুলে তার সামনে থেকে চলে যাবার পর তিনি শুধু বসে বসে ভাবছিলেন, কেন এত সহজে চুপ করে গেলেন তিনি? কেন বলতে পারলেন না যে পুতু পুতু করেছিলেন বলেই তো ছেলে মেয়ে তাদের লেখাপড়ার জন্য যখন যা আবদার করেছে তাদের সব চাহিদা তিনি তার সাধ্যমতো মেটাতে পেরেছেন? বুধাদিত্যর কি বলা উচিত ছিল না যে ঠাকুরদা তৈরি করা বাড়িতে তার ফটোই আজ বেমানান হয়ে গেল? এই বাড়ি দোতলা করার সময় বাবার কি কোনো কন্ট্রিবিউশন ছিল না? আমার প্রতি কি তাদের আজ আর কোনো অধিকার নেই? মাকে নিয়ে গিয়ে ছাদের ঘরের কোনায় রেখে আসবে তুমি? আমাকে না দেখতে পেলে মাঝে দম বন্ধ হয়ে মারা যাবে। ও মা তো এখন শুধুই ফটো, মারা গিয়ে এখন সবাই ছবি হয়ে গেছেন। মরে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার তো আর মরে না। তাই বলে একেবারে বিনা প্রতিবাদে চুপ করে গেলেন? একটু অপেক্ষা করো স্মৃতি, আমি মরে যাবার পর আমার ফটো ফ্রেমে বাঁধিয়ে তারপর সবগুলো ফটো না হয় একসাথে প্যাক করে ছাদের ঘরে রেখে আসবে। এটুকু কি বলতে পারতেন না বুধাদিত্য? শরবত তৈরি করে মায়ের হাতে গ্লাসটা দিতে যাচ্ছিল স্মৃতিকণা, কিন্তু মা তার হাতে মিষ্টির প্লেট সমেত ট্রেটাকে ধরিয়ে দিয়ে বলল, তুমি যাও, পিসেমশাইকে গিয়ে মিষ্টি আর শরবতটা দিয়ে এসো। তারপর বাবাকে আর পিসেমশাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আমি আর দুমুঠো চাল ভিজিয়ে দিই, ভাইয়া যেখানে খাওয়া দাওয়া করবে। রান্নাঘর থেকে বসার ঘরে দূরত্ব অনেকখানি। লম্বা বারান্দা আর খাবার ঘর পেরিয়ে যেতে হয় সেখানে। বারান্দা অবশ্য খোলা নয়। ট্রে হাতে করে সেখান দিয়ে যাবার সময় বন্দনা দিদির হাত ধরল। স্মৃতিকণার কানের কাছে মুখ এনে বন্দনা বলল, তোর বর অর্থাৎ আমার উডবি জামাইবাবু তার ঠাকুরদাদার একেবারে বাধ্য নাতি। তুই ওলমান কচু রান্নায় সিদ্ধ হস্ত আর বড়ির নাক তুলতে পারিস শুনে দাদু একেবারে ক্লিন বোল্ড হয়ে গেছেন। এবার তোর বিয়েটা হচ্ছেই রে দিদি। ভাদ্র আশ্বিন আর কার্তিক মাস পেরোলেই সামনের অগ্রহায়ণ মাসেই সানাই বাজলো বলে। বন্দনার কথা শেষ হওয়া মাত্র দেওয়াল থেকে মাথা তুলে একটা টিকটিকি শব্দ করল, টিক টিক টিক। বন্দনা বলল, সত্যি সত্যি সত্যি। বুধাদিত্য শ্যান্নাল দুপুরে ছোট্ট করে একটা ভাত ঘুম দেন। চোখ বন্ধ করে একটা হালকা তন্দ্রা, বেশিক্ষণ না, এই ঘণ্টাখানেক মতো। তাতেই বেশ একটা ফুরফুরে ভাব আসে। এই জন্যই বোধহয় ঠাকুরদাদা ঠাকুমাকে বলতেন, কি জানো গিন্নি, তোমরা মেয়েরা এই বিউটি স্লিপ দিতে পারো বলেই চট করে আমাদের মতো বুড়িয়ে যাও না। স্কিনে তোমাদের একটা গ্লেজ থাকে অনেক দিন পর্যন্ত। ঠাকুমা ছিলেন খুব মজার মানুষ। বলতেন, মনটাও তোমাদের তুলনায় আমাদের মেয়েদের অনেক পরিষ্কার, বুঝেছ? আর তাই মেয়েরা এত লাবণ্যময়ী হয়। মেয়েদের মন সুন্দর বলেই তাদের চোখ এত মায়াময়। আর সেই উজ্জ্বলতাই চোখ থেকে ছড়িয়ে পড়ে মুখে আর সেখান থেকে সর্ব অঙ্গে। সেই জন্যই তো আমরা মেয়ে দেখতে যাই আর মেয়েরা মাথা নিচু করে বসে থাকে। আচ্ছা, ঠাকুমা বললেন,
খুব জানো তুমি, মেয়েরা মাথা নিচু করে বসে থাকে বটে, কিন্তু ওভাবেই চট করে সবই দেখে নেয়। কেউ কেউ তো আবার পাত্রপক্ষ চলে যাবার সময় ঝুপ করে ছাদে উঠে দেখে নেয় তার হবু বরকে। বুঝলে মশাই? শ্যামসুন্দর সান্যাল অবশ্য ছেলে বৌমা আর স্ত্রীকে নিয়ে গিয়ে দেখে এসেছিলেন স্মৃতিকণাকে। বুধাদিত্য তাদের সঙ্গে যাননি, আবার বন্ধুদের নিয়ে পরেও দেখতে যাননি স্মৃতিকণাকে। বাড়ির গুরুজনেরা যাকে পছন্দ করেছেন তাকেই যখন বিয়ে করে সংসার পাততে হবে, তখন তাকে দেখতে গিয়ে আর বিড়ম্বনা বাড়িয়ে লাভ কি? আর ঠাকুর দাদা তো বুধাদিত্যের ফটো নিয়ে দিয়ে এসেছেন স্মৃতিকণার বাবার হাতে। সেটা তো স্মৃতিকণা দেখবে বলেই, কারণ স্মৃতিকণার বাবা মা দুজনেই তো মেয়ের হবু শ্বশুর বাড়িতে এসে দেখে গেছেন মেয়ের বাড়ি। স্মৃতিকণার থাকার জন্য নির্দিষ্ট ঘর থেকে শুরু করে সেই ঘরের মানুষটিকে পর্যন্ত। ছেলেরাই তো কেবল পাত্রী দেখে না, মেয়ে পক্ষকে আরও সূক্ষ্মভাবে দেখে শুনে বিচার করে নিতে হয় সব কিছু, নইলে যে সুখের ঘর বসানো যায় না। সেটা কি বুধাদিত্য বোঝেন না? বুধাদিত্য গত বছর অবসর গ্রহণ করেছেন। এখন গল্পের বই আর কাগজ পড়েই তার চমৎকার সময় কাটে। সোশ্যাল মিডিয়া তেমন ভালো লাগে না, তবে এর দৌলতেই আবার নতুন করে যোগাযোগ হয়েছিল বলাকার সাথে। বলাকার সাথে যে আবার কখনো যোগাযোগ হবে ভাবেননি বুধাদিত্য। বলাকা তার বন্ধুর বোন, বন্ধুর বোন বললেই একটা প্রেমের ভাবনা মাথায় আসে হুট করে, কিন্তু সেরকম কোনো কমিটমেন্ট তো তিনি কখনো করেননি। আলগা একটা ভালো লাগা ছিল এই পর্যন্ত। বলাকার দাদা শতদল বুধাদিত্যর প্রিয় বন্ধু ছিল, বাড়িতে যাতায়াত ছিল। বলাকা শতদলের নিজের বোন নয়, পিস্তুত বোন। এটা অবশ্য বুধাদিত্য অনেক পরে জেনেছিল। কলেজে ভর্তি হবার পর থেকে বলাকাকে দেখলেই তার মনের পাখা ডানা মেলত, কিন্তু মুখে সে কথা বলার সাহস তার ছিল না। শুধু সলজ্জ ভঙ্গিতে বলাকা যখন চা দিতে আসত, তখন তার হাত থেকে চায়ের কাপ নেবার সময় বুধাদিত্য ইচ্ছে করেই তার আঙুলে নিজের আঙুল ছুঁয়াতেন। বলাকা বাপ মরা মেয়ে, মামার বাড়ির আশ্রিত, কিন্তু তার চেয়ে বড় কথা হলো বলাকা ব্রাহ্মণ পরিবারের মেয়ে নয়। শতদল সবটা বুঝত। বুধাদিত্য চাকরি পাবার পর শতদল বলেছিল, তুই একটা হিপোক্রিট, যে মেয়েটার দিকে চোখ তুলে তাকিয়ে প্রথম দেখে তাকে পছন্দ করলি, তাকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে তুই দেখতে যাবি? বুধাদিত্য বলেছিল, না, দেখতে যাব না তো। শতদল বলল, তার মানে বিয়ে করবি না বলছিস? বুধাদিত্য বলেন, তাহলে তো বাড়িতে সবাই আরো বেশি দুঃখ পাবে। কাউকে আঘাত দেব না বলেই তো নিজের পছন্দে বিয়ে করতে চাইছি না। দাদু যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করব। শতদল বুঝল, বুঝলাম, তার মানে তুই শাখা সিঁদুর পরিয়ে একটা মেয়েকে রানীত্ব নয় দাসিত্ব উপহার দিতে চাস? বুধাদিত্য বলেছিল, ওরে বাবা, আমি এত কিছু ভাবিনি রে। আমি শুধু চাই বাড়ির মানুষগুলোকে সুখী করতে। আর এইভাবে বাড়ির গুরুজনদের সুখী করতে গিয়ে তিনি কি সময়ে সময়ে আঘাত করেননি স্মৃতিকণাকে? এই প্রশ্নটাই সেদিন ছাদের ঘরে উঠে খবরের কাগজের মোড়ক খুলে ফটো ফ্রেমে বাঁধানো মাকে করেছিলেন বুধাদিত্য। মা বলল, তাই তো তোকে বলি বুধো, আর মেয়েটাকে তুই কষ্ট দিস না রে। সে যদি এখন তার ছেলের পয়সায় ছোটখাটো কিছু সকালাত মেটাতে চায়, তাতে যেন তুই বাদ সাধিস না। বাসে উঠে চোখ বন্ধ করে বিউটি স্লিপ দেবার চেষ্টা করছিলেন বুধাদিত্য। এখন ড্রাইভার একটু জোরে ব্রেক কষতেই তিনি ঘাড় ঘুরিয়ে একবার সন্তর্পণে স্ত্রীর দিকে তাকালেন। একটি অল্প বয়সী বধূ দিব্যি স্মৃতিকণার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, আর স্মৃতিকণার মতো দাপুটে মহিলা বিষয়টা বেশ মেনে নিয়েছেন। যাক বাবা, বাসে উঠেই যে মহিলা এটাকে ইস্যু করে হট্টগোল শুরু করে দেয়নি, এটাই বাঁচোয়া। মায়ের কথাটা এখন আবার মনে হলো বুধাদিত্যের। ভাবলেন, ইস, কেন যে সেদিন তিনি অরিজিৎকে তার মায়ের নামে গাড়ি কিনতে বারণ করলেন। তাহলে তো আজ এত কষ্ট করে অন্যের মাথার ভার নিজের কাঁধে নিয়ে স্মৃতিকণাকে বাস জার্নি করতে হতো না। অরিজিৎ তো 1 বছর আগেই বলেছিল, বাবা একটা BMW কিনে দিই মাকে। বুধাদিত্য কান খাড়া করে শুনছিলেন। বাথরুমে শাওয়ার খুলে স্মৃতিকণা গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছেন, এত প্রেম আমি কোথা পাবো না। বুধাদিত্য নিশ্চিন্ত হলেন। স্মৃতিকণা এখন সুরের মূর্ছনায় ডুব দিয়ে জলের ধারায় স্নিগ্ধ হচ্ছেন।
ছেলের সাথে তার কথাবার্তা স্মৃতিকণার কর্ণভেদ করে মর্মে গিয়ে আঘাত হানতে পারবে না। বুধাদিত্য ছেলেকে বললেন, তুমি কি এ ব্যাপারে মায়ের সঙ্গে কোনো কথা বলেছ? মানে আমি বলতে চাইছি, আমাকে জানানোর আগে গাড়ি কেনার বিষয়টা তুমি মাকে জানিয়েছ কি না? অরিজিৎ বলল, না বাবা, মাকে এখনো কিছু জানাইনি। বুধাদিত্য বললেন, খুব ভালো করেছো বাবা, কারণ তোমার মাকে তুমি কথাটা বলে দিলে আমি তো আর কোনোভাবেই বিষয়টা স্থগিত করতে পারতাম না। তোমার মা যখন এখনো কথাটা জানেন না, তাহলে এখনো কিছুটা হলেও আশা আছে। অরিজিৎ বিস্মিত হয়ে বলল, কেন বাবা, মাকে গাড়ি কিনে দেবার ব্যাপারে তুমি বাধা দিতে চাইছো কেন? বুধাদিত্য বললেন, চাইছি কি আর সাধে? শুধু গাড়ি কিনলেই তো আর হলো না, মাসে মাসে তার পেছনে একটা বিপুল ব্যয়ভারও তো আছে। একজন ড্রাইভারকেও তো মাস মাইনে দিয়ে রাখতে হবে, কারণ এই বয়সে গাড়ি চালানো শেখা আমার পক্ষে অসম্ভব। তোমার মা গাড়ি চড়ে ঘুরতে পারবেন, কিন্তু চালাতেও পারবেন না, আর টুকটা কিছু খারাপ হলে সারাতেও তো পারবেন না। একজন এফিশিয়েন্ট ড্রাইভার লাগবে, আর এই সব এফিশিয়েন্ট লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে ডিসঅনেস্ট হয়। অরিজিৎ বলল, ড্রাইভার তেল চুরি করবে সেটাই বলতে চাইছো তো বাবা? বুধাদিত্য বললেন, আর তোমার মা কি দরকার বুঝে গাড়ি ব্যবহার করবেন নাকি? তিনিও খোলা মনে যত্রতত্র ঘুরে বেরিয়ে পেট্রোলের খরচ করবেন, কারণ গাড়ি কিনলেই বোনের বাড়ি আর ননদের বাড়িতে তার যাতায়াত বাড়বে। গঙ্গার ঘাটে মাঝে মাঝে বেড়াতে যেতেও পারেন, কিছুই বলা যায় না। তাছাড়া বেলুর মঠ, দক্ষিণেশ্বর, কালীঘাটের কালীবাড়িতে যাতায়াত আরও বাড়বে। গাড়ির সুবিধে পেলে তিনি যে আরও ভক্তিমতী হয়ে উঠবেন, তাতে আর আশ্চর্য কি? অরিজিৎ হাসতে হাসতে বলল, উফ বাবা, তুমি পারো বটে। সারাক্ষণ কেবল মায়ের পেছনে তুমি আদা জল খেয়ে লেগে আছো। রিটায়ার করার পর আসলে একটা একাকিত্ব বোধ থেকে এইরকম হয়। দাঁড়াও, তোমাকে আমি সমাজ মাধ্যমে এনগেজ করে দেব। পুরনো অনেক মানুষের সাথে যোগাযোগ হবে, নতুন নতুন বন্ধুও হবে, মনটা অনেক ফ্রেশ লাগবে। দেখো বাবা। অরিজিৎই এক প্রকার জোর করে তাকে এই ফেসবুক প্রোফাইল খুলে দিয়েছিল। অনেক স্কুল কলেজের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হলো, যাদের সাথে অনেকদিন কোনো যোগাযোগ ছিল না। অনেককে তো প্রায় ভুলেই গিয়েছিল বুধাদিত্য। কয়েকজনের সাথে যোগাযোগ হতেই তাদের মাধ্যমেই বাকিদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেল। সাধে কি এটিকে অন্তর্জাল বলে? তবে সে অন্তর্জালের ফাঁদে বলা কাজে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সেটা অবশ্য তিনি ভাবেননি। প্রথমে বাধো বাধো ঠেকলেও এক প্রকার কৌতূহলের বশেই বলাকার ফ্রেন্ড রিকোয়েস্ট বুধাদিত্য অ্যাকসেপ্ট করেছিলেন। বলাকা ঘোষ এখন বলাকা মিত্র। মেসেঞ্জারে কথা হলো বলাকার সাথে। কথা বলার পর বুধাদিত্য নিশ্চিন্ত হলেন, এই বলাকা মিত্রই তার বন্ধু শতদলের পিস্তুত বোন বলাকা ঘোষ ওরফে বুলি। বুলি খুব রবীন্দ্র অনুরাগী ছিল। সে লিখল, কেমন আছো, কেমন চলছে সংসার? বুধাদিত্য অবশ্য কবিতার ভাষায় জিজ্ঞেস করতে পারলেন না। রাতের তারারা দিনের আলোয় আত্মগোপন করে আছে কিনা তিনি সোজা সাপটা উত্তর দিলেন, মেয়ে বিয়ে করেছে বাড়ির কাছেই, তবে ছেলে এখনো তার আইবুড়ো নাম ঘোচাতে পারেনি। উত্তরে বলাকা লিখল, আমার ননদের মেয়ে আছে বুধদা, সম্বন্ধ করবে নাকি? বুধাদিত্য কি লিখবেন বুঝতে পারলেন না। জাতের দোহাই দিয়ে বলাকার ননদের মেয়ের সাথে সম্বন্ধ করতে এখন আর কোনো অসুবিধে হবার কথা নয়। ঠাকুরদা ঠাকুমা গত হয়েছেন, তার বাবা মা নাতনিকে অর্থাৎ বুধাদিত্যের মেয়েকে কায়স্থ বাড়ির ছেলের সঙ্গে প্রেম করতে স্বচক্ষে দেখে গেছেন। বাবা হঠাৎই মারা গেলেন। নাতনিকে তার প্রেমিককে বিয়ে করার অনড় অবস্থানের আঘাত পেয়ে বাবাই ভাবে চলে গেলেন কিনা বুধাদিত্য জানেন না, কিন্তু মা বিয়েটা দেখে গিয়েছিলেন। বলাকা লিখল, কি এত ভাবছো বলো তো বুধদা? আরে বাবা, জাতপাত নিয়ে তোমাদের অহংকারের কথা কি আমার মনে নেই ভেবেছ? বুধাদিত্য লিখল, না মানে। আম্রপালির কথা বুধাদিত্য লিখতে পারলেন না। সেটা টাইপ করার অনীহা থেকে নাকি মেয়ে অন্য জাতে বিয়ে করেছে সেটা বলাকাকে জানাতে তার অহংবোধে লাগছিল বুঝতে পারছিলেন না। বুধাদিত্য দেখলেন বলাকা তাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, ও বুধদা, তুমি এখনও এত ছোটোখাটো ডিসিশন নিতে এতটা হেজিটেট করো? বুধাদিত্য লিখলেন, জাতের বিষয়টা এখন চুকে বুকে গেছে।
বলাকা ভয়েস মেসেজ করলো, তাই বুঝি? কিন্তু আমার ননদ ইন্টারকাস্ট ম্যারেজ করেছিল, মানে ওরা ব্রাহ্মণ, চ্যাটার্জি, একেবারে কুলীন। তোমরা যে আর সেসব মানছ না সেটা আমি কি করে জানবো বলো? তুমি যদি মেয়েটিকে দেখতে আসতে চাও তোমার ছেলে আর স্ত্রীকে নিয়ে, তাহলে আমাকে জানিও। আমিও আমার কর্তা সমেত ননদের বাড়িতে তাহলে সেদিন হাজির থাকব। কিছুদিন ধরেই ছেলের বিয়ে নিয়ে খুব উসখুস করছে স্মৃতিকণা, কিন্তু কিভাবে কথাটা তাকে বলবেন রাতে শুয়ে সেটাই ভাবছিলেন বুধাদিত্য। তার ওপর সামনে বলাকা থাকবে, কিন্তু সঙ্গে তো বলাকার স্বামীও থাকবে, তাই 7-5 ভেবে বউকে কথাটা বলেই দিলেন বুধাদিত্য।